হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। অল এমসিকিউ শর্টকাটস ইন অন ক্লাস এই সিরিজের আজকে আমরা পড়ব আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের সরল রেখা অধ্যায়টা। তো সরল রেখা অধ্যায় থেকে যে শর্টকাটগুলো আছে এগুলো আমরা আজকের ক্লাসে ইনশাল্লাহ দেখে ফেলবো। সো আমরা সরল রেখা অধ্যায় থেকে যে শর্টকাটগুলো আমাদের মনে রাখার মতো বা যেগুলা ভর্তি পরীক্ষায় বা আমার একাডেমিক পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এবং যেগুলা মনে রাখতে হবে এমন ধরনের শর্টকাট নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তো এই আজকের ক্লাসে আমরা টোটাল 11 টাইপের শর্টকাট ইনশাল্লাহ দেখব। এখন এর বাইরেও কিন্তু অনেক প্রকারের শর্টকাট পসিবল। তুমি যদি তোমার টেক্সট বুকটাও খুলো দেখবা অনেক প্রকারের শর্টকাট দেওয়া আছে, বাট সবগুলা কিন্তু আমাদের মনে রাখার কোনো দরকার নেই এবং সবগুলো আমরা মনে রাখতে পারবো না, কারণ পরীক্ষা হলে তোমার মাথায় এমনি প্রেশার বেশি থাকবে। সো যেগুলা মনে রাখার মতো শর্টকাট, যেগুলা ইফেক্টিভ আমাদের পরীক্ষায় কাজে লাগবে, আমি খুব ফাস্ট অ্যান্সার করে দিয়ে আসতে পারবো, এই টাইপের যে শর্টকাটগুলো আছে আমি সেগুলো ইনশাল্লাহ আজকের ক্লাসে দেখাবো। সো তোমরা ক্লাসটা পরিপূর্ণ মনোযোগ দিয়ে করবা। সরল রেখা অধ্যায় থেকে কিন্তু তোমার এমসিকিউ আসবেই। সো তুমি যদি শর্টকাট জানো, দেখা যাবে অন্যরা লং প্রসেসে করবে, তুমি শর্টকাটে অনেক কম সময় করে ফেলবা। আর পরীক্ষায় তো সময়ের গুরুত্ব আমার বলে দেওয়া লাগবে না, তোমরা অনেক ভালো জানো। ওকে, তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো আজকের ক্লাসের প্রথম টপিক সেটা হচ্ছে সরল রেখা দূরত্ব সংক্রান্ত। এখন এগুলা তোমরা সবাই জানো, আমি যে শর্টকাট দেখাবো তার মধ্যে অনেকগুলাই তোমরা একাডেমিকে পড়ে আসছো বা তোমরা এখন পড়তেছো, এগুলো অনেক সোজা। খেয়াল করো, দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয়ের সূত্র বাচ্চাকাল থেকে পড়ে আসতেছি। বাচ্চাকাল বলতে ক্লাস 9-10 সম্ভবত। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে যে আমরা কি মনে রাখতে পারি, দুইটা বিন্দুর ভুজ যদি সমান হয়। ধরো এখানে দূরত্ব নির্ণয়ের সূত্রটা কি, রুট ওভার অফ ভুজদ্বয়ের বিয়োগফলের বর্গ আর কোটিদ্বয়ের বিয়োগফলের বর্গ। এখন যদি দুইটা বিন্দুর ভুজ সেম হয় তখন কি এটা 0 হয়ে যাবে, এটা বাদ চলে যাবে, আলটিমেটলি এইটা পড়ে থাকবে, স্কোয়ার রুট কাটাকাটি যাবে, তাহলে কোটিদ্বয়ের পরিবর্তন। যদি দুইটা বিন্দুর কোটি সেম হয় তখন তাদের মধ্যকার দূরত্ব হচ্ছে ভুজদ্বয়ের পরিবর্তন। মডুলাস কেন ইউজ করছি, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এজন্য আমরা মডুলাস ইউজ করছি। খেয়াল করো, ধরো আমি একটা বিন্দু বললাম 3,9, আর একটা বিন্দু বললাম ধরো 3,7। তো খেয়াল করে দেখো এই দুইটা বিন্দুর ভুজ কিন্তু সেম, 3 আর 3। তো তোমার দূরত্ব নির্ণয় সূত্রে অ্যাপ্লাই করা লাগবে না, তুমি সরাসরি লিখো এই দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব হচ্ছে মডুলাস অফ কোটিদ্বয়ের পরিবর্তন, বা 9 - 7 করলে 2 হবে। আবার আরেকটা এক্সাম্পল আমরা দিলাম, ধরো একটা বিন্দুর স্থানাঙ্ক 5,10, আরেকটা বিন্দুর স্থানাঙ্ক 3,10। তাহলে এই দুইটা বিন্দুর ক্ষেত্রে খেয়াল করো কোটি আর কোটি সেম, তাহলে দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব কি হবে, ভুজদ্বয়ের বিয়োগফল, ভুজদ্বয়ের বিয়োগফল। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এটা খুবই সহজ জিনিস। তোমার যদি মনে করো যে এইটা মনে নাই, কোনো সমস্যা নাই, তুমি দূরত্ব নির্ণয়ের মেইন ফর্মুলা অ্যাপ্লাই করো, হয়ে যাবে। বাট যদি মনে থাকে তোমার একটু হলেও সময় সেভ হবে, এতটুকুই আর কি। ঠিক আছে, তো এখন এই টাইপ থেকে একটা প্রশ্ন খুব বেশি আসে, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু দেওয়া থাকবে, তোমাকে একটা শীর্ষবিন্দু বের করতে হবে। এখন এইটার একটা শর্টকাট আছে, তোমরা যদি বই খুলো বা তোমাদের যদি অ্যাডমিশন কোনো কোশ্চেন ব্যাংক বা বই থাকে, তোমরা দেখবো এখানে একটা বড় সূত্র লেখা আছে। সূত্রটা সামহাও এরকম যে ভুজদ্বয়ের গড় √3 ইন্টু কোটিদ্বয়ের বিয়োগফলের গড়, এরকম একটা সূত্র আছে। বাট ট্রাস্ট মি, পরীক্ষা হলে তুমি যখন যাবা তোমার মনে হবে যে আচ্ছা আমি কি কোটিদ্বয়ের যোগফলের গড় পড়ছিলাম নাকি কোটিদ্বয়ের বিয়োগফলের গড় পড়ছিলাম, তারপরে নিচে কি 2 দ্বারা ভাগ ছিল নাকি ছিল না, এরকম মনে হবে। আসলেই মনে হবে, কারণ তুমি যখন পরীক্ষা হলে যাও তোমার কিন্তু অনেক বেশি প্রেশার থাকে এবং তুমি পুরো বইটা মাথায় নিয়ে যাচ্ছ, এবং অ্যাডমিশন হলো তো তোমার 3-4টা বই একসাথে। ওকে, সো এই জন্য বিদঘুটে বা অনেক বেশি মনে রাখা লাগে এই ধরনের শর্টকাট আসলে তুমি খুব একটা পরীক্ষায় অ্যাপ্লাই করে দিয়ে আসতে পারবা না। এরপরেও তুমি যদি অনেক বেশি বার ওইটা প্র্যাকটিস করো, ধরো ওই শর্টকাটটা আমি 10 বার করছি, 15 বার করছি, তখন একটা কথা থাকে আমি হয়তো পরীক্ষায় করে দিয়ে আসতে পারবো, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে,
সো আমি বলবো ওইটা তুমি চাইলে মনে রাখতে পারো শর্টকাটটা, বাট না মনে রেখে আরেকভাবে করা যায়। তোমার যখন এমসিকিউতে আসবে তোমার অবশ্যই অপশন দিয়ে দিবে। এখন আমরা কি জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহুর দৈর্ঘ্য কি বলো তো? সমান না? অবশ্যই সমান। তুমি যেটা করবা তুমি হলো টেস্ট করবা যে এই অপশনগুলোর মধ্যে দূরত্ব কোনটার সেম হয়। ভাই বুঝলাম না কিছু, ওকে দেখাই চলো। দেখো এই দুইটা বিন্দুর মধ্যকার ডিস্টেন্স তুমি বের করতে পারবা। এই দুইটা বিন্দুর মধ্যকার তুমি ডিস্টেন্স বের করলা, ধরো সেটা সামহাউ এক্স ইউনিট আসলো, একটা ভ্যালু আসলো দুইটা বিন্দুর মধ্যকার ডিস্টেন্স। এখন তুমি যেটা করো অপশন টেস্ট করো যে ধরো সমবাহু ত্রিভুজ মানে কি, প্রত্যেকটা ক্ষেত্রে তোমার বাহুর মাপ সেম হবে। তাহলে আমি যদি এই বিন্দুটা আর এই বিন্দুর মধ্যকার দূরত্ব বের করি তাহলে এটাও এক্স হইতে হবে যদি এটা সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দু হয়। বুঝছো কি বললাম বলো তো? আমি অপশন টেস্ট করব যে সমবাহু ত্রিভুজের আমি এক বাহু দৈর্ঘ্য পাইছি ধরো এক্স ইউনিট, একটা ভ্যালু তুমি পাবা। এখন তুমি এবার অপশনের বিন্দুগুলোর দ্বারা দূরত্ব মাপো। দূরত্ব তোমার বের করতে খুব একটা সময় লাগবে না, তুমি সরাসরি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, চাইলে হাতেও করা যাবে। তুমি দেখো যে দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব কোন অপশনটাতে এটাকে স্যাটিসফাই করতেছে, এটা সমান হচ্ছে, যেটা হবে এটা তোমার অ্যান্সার। ওকে, সো এটা শর্টকাট না, এটা অপশন টেস্ট করে করবা, যে অপশনটা তোমাকে সঠিক ভ্যালু দিবে ওইটা তোমার অ্যান্সার। ওকে, আর তুমি যদি শর্টকাটটা মনে রাখতে চাও সমবাহু ত্রিভুজের ওইটা, তাহলে তোমাকে বেশি বার প্র্যাকটিস করতে হবে, তাইলে আশা করি তুমি পরীক্ষা হলে করে দিয়ে আসতে পারবা। ঠিক আছে, তো এখন আমরা দেখব কার্তেশীয় পোলার স্থানাঙ্ক। এটা খুবই সহজ জিনিস, তোমরা সবাই জানো। আমি আরেকটু তোমাদের পড়াটা স্মুথ করা ট্রাই করি। ওকে, এখন দেখো আমি পরের স্লাইডে যাচ্ছি, তার আগে ধরো নর্মালি যদি বলে, ধরো একটা বিন্দু আমি বললাম এখানে আছে -1,0, -1,0 এই বিন্দুটা এখানে আছে। এখন এটার পোলার স্থানাঙ্ক কি হবে? আমরা কি জানি, পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আর থিটা আছে। তো আর এর ভ্যালু হচ্ছে √x² + y²। থিটার ভ্যালু হচ্ছে আবার 4 রকম, 4টা চতুর্ভাগে থিটার ভ্যালু হলো 4 রকম। এখন বিষয় হলো যদি বিন্দুগুলা অক্ষের উপর থাকে, আমার শর্টকাটটা প্রয়োগ করব হলো যদি বিন্দুটা অক্ষের উপর থাকে, অক্ষের উপর বলতে এক্স অক্ষের উপর অথবা ওয়াই অক্ষের উপর। আচ্ছা, সো খেয়াল করো এখানে এই বিন্দুটা কিন্তু এক্স অক্ষের উপরে আছে, নেগেটিভ এক্স অক্ষের দিকে আছে। তো আমি যদি এখানে এরকম আর এর সূত্র অ্যাপ্লাই করি, থিটার সূত্র অ্যাপ্লাই করি, করা যাবে, বের করতে পারবা। বাট এর চাইতে অনেক ফাস্ট করা যায়, জাস্ট চোখের দেখাই করা যায়। কেমনে দেখো, এই বিন্দুটা আমার মূল আর হচ্ছে কি মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব। সো মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 1 ইউনিট এবং এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 180 ডিগ্রি কোণ তৈরি করে। ওকে, সো আমি কিন্তু সহজে করে ফেলতে পারতেছি, আমার ওই সূত্র প্রয়োগ করার কোনো দরকারই হচ্ছে না। সো আমি যেটা মেনলি তোমাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি বিন্দুগুলা অক্ষের উপর থাকে আমরা সূত্র প্রয়োগ করব না, আমরা চোখের দেখাতে আনসার করে ফেলবো। বুঝছো? তুমি তাকাবা, দেখে আনসার করবা। খেয়াল করো আমি এখানে লিখে দিছি। সো এটা আমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। সাদা কালারের বিন্দুগুলা কার্তেশীয় স্থানাঙ্কে। আর এটাকে কি বলে, এটা কি কালার? আচ্ছা আমি কালারের নাম জানি না, আচ্ছা হোক সমস্যা নাই, ধরো এই কালার, হ্যাঁ এই কালার। সো এই কালারের যেগুলো আছে মানে কি বলবো, এই কালারের লেখাগুলা হলো পোলারে, সাদা কালারটা কার্তেশীয়তে। খেয়াল করো এই শর্টকাট বা এই টেকনিক আমরা কোথায় অ্যাপ্লাই করব, যখন বিন্দু থাকবে অক্ষের উপরে, 4টা অক্ষের উপরে। তো একটা বিন্দু এক্স অক্ষের উপরে আছে a,0, তাহলে দেখো এটার আলটিমেটলি পোলার স্থানাঙ্ক a,0 হবে। কেন a,0 হবে? কারণ পোলার স্থানাঙ্ক হইল মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব, তো দূরত্ব হচ্ছে a ইউনিট, আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সেটা 0 ডিগ্রি কোণ তৈরি করে। সো a,0 এইখানে আসো, এটা হলো 0,a। তো 0,a হলে দেখো এটার মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কি, a একক। আচ্ছা ভাই বুঝলাম। আর দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সেটা π/2 কোণ বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে এই বিন্দুর পোলার স্থানাঙ্ক হবে কি
a কমা পাই বাই টু। তেমনিভাবে দেখো এই বিন্দুটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে 180 ডিগ্রি কোণ তৈরি করে বা পাই রেডিয়ান কোণ তৈরি করে। এই বিন্দুটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 270 ডিগ্রি বা 3 পাই বাই টু এত কোণ তৈরি করে, অথবা আমি বলতে পারি এটা মাইনাস পাই বাই টু বা মাইনাস 90 ডিগ্রি কোণও তৈরি করে। ওকে, সো আমি একটু সামারি করি, এটা আসলে মানে কি বলবো, বাচ্চাদের জিনিস। তুমি তাকাবা যে আমার অক্ষ ব্যবস্থা এরকম, সো বিন্দুটা কোথায় আছে, আমার কত কোণ তৈরি করতেছে, মূল বিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব কত, এতটুকু। সো তুমি যখনই দেখবে অক্ষের উপরে কোনো বিন্দু আছে, তখন তুমি তার সহজে কার্তেশীয় থেকে পোলার বা পোলার থেকে কার্তেশীয়তে কনভার্ট করতে পারবা। ওকে, আশা করি পারবা। এখন চলো আমরা একটা এমসিকিউ দেখি। দেখো ঢাকা ভার্সিটি 21/22 আসছে। তো বলতেছে কি যে পোলার স্থানাঙ্ক সি কমা পাই, সি হলো একটা ধ্রুবক, তাহলে পাই মানে কি সেটা এখানে কোথাও আছে, সি কমা পাই। তাহলে এর কার্তেশীয় স্থানাঙ্ক কি হবে বলো তো? দেখো এটা নেগেটিভ এক্স অক্ষের উপরে আছে, তার মানে কি ওয়ার মান হবে 0 মাইনাস সি কমা 0। বি নাম্বারটা মাইনাস কেন? কারণ এক্স অক্ষের নেগেটিভ দিকে আছে, বুঝছো? এখন তুমি যদি নর্মালি প্রসেসে করতা এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, হইতো, অবশ্যই হবে। বাট তোমার যদি এটা মনে না থাকে তুমি মেন প্রসেস করবা, কিন্তু যদি তোমার মনে থাকে তুমি দেখো মানে ম্যাথ দেখে আনসার বলে দিছি, 5 সেকেন্ডও লাগবে না, বুঝছো? ম্যাথ দেখে আনসার বলে দিতে পারবা, 5 সেকেন্ডও সময় লাগবে না। ঠিক আছে, এটা অ্যান্সার করো তো সবাই, এটা অ্যান্সার করো। এখানে কি বলে দেখো যে কার্তেশীয় স্থানাঙ্ক 0, -2, দেখো কোথায় আছে, 0, -2 এখানে কোথাও আছে। তাহলে পোলার স্থানাঙ্ক কি হবে? দেখো এই যে এটুকু হলো 2 একক, এই কোণটা হলো 270 ডিগ্রি, তাইলে তার পোলার স্থানাঙ্ক হইল 2, 270। বুঝছো? পারবা না বলো তো? আশা করি পারবা। এখন তোমার যদি এটা মনে না রাখতে চাও বা তোমার যদি এটা ভুলে যাও, কোনো সমস্যা নাই। কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেশীয়র মেইন যে ফর্মুলাগুলো আছে, যেমন এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, তুমি এগুলো অ্যাপ্লাই করো, বুঝছো? বাট তুমি যদি এটা মনে রাখো তোমার আরও সময় সেভ হবে, এতটুকুই আর কি। যদি 4টা অক্ষের উপর থাকে আমরা আরও সহজে করতে পারবো, জাস্ট ভিজুয়ালাইজ করব, তাইলে হয়ে যাবে। জাস্ট চিন্তা করবা, ঠিক আছে? এখন আসি আমরা অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তি। তো অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি আশা করি তোমরা সবাই জানো কি বলে এটাকে। তো আমরা আসলে দেখব প্রথমে অক্ষ দ্বারা বিভক্তি। আচ্ছা, অক্ষ দ্বারা বিভক্তি বলতে কি বোঝাচ্ছেন ভাইয়া? দেখো 2টা বিন্দু আছে, আমি তোমাকে একটু দেখাই, আমি তোমাকে একটু জাস্ট একটা গ্রাফ এঁকে দেখাই। ধরো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এখন 2টা বিন্দু, একটা হচ্ছে এখানে পি বিন্দু, একটা হচ্ছে এখানে কিউ বিন্দু। আচ্ছা, তো এই 2টা বিন্দু কিন্তু একটা সংযোগ রেখা তৈরি করবে, এটা একটা সংযোগ রেখা তৈরি করলো। তো দেখো এই যে পি কিউ 2টা বিন্দুর সংযোগ রেখাকে এই যে এক্স অক্ষটা, এটা কিন্তু 2টা পার্টে ভাগ করছে, তাই না? দেখো তো এই যে এ একটা পার্ট, এ একটা পার্ট, বুঝছো? এখন দেখো 2টা বিন্দুর সংযোগ রেখাকে যদি এক্স অক্ষরেখা বিভক্ত করে, তাহলে এই যে অনুপাতের ভ্যালু কত হবে? মনে রাখবো আমরা বিন্দুদ্বয়ের মডুলাস অফ কোটিদ্বয়ের অনুপাত। কি বললাম? এক্স অক্ষরেখা বিভক্ত করলে মডুলাস অফ কোটিদ্বয়ের অনুপাত, আর ওয়াই অক্ষরেখা বিভক্ত করলে অনুপাতের ভ্যালু হবে মডুলাস অফ ভুজদ্বয়ের অনুপাত। একটা কথা এক্সট্রা এখানে বলে দেওয়া লাগবে, সেটা হচ্ছে এটা কি অন্তর্বিভক্তি করে নাকি বহির্বিভক্তি করে, সেটা কেমনে বুঝবো? আপনি তো ভাইয়া অনুপাতটা বের করা দেখালেন যে যদি এক্স অক্ষরেখা বিভক্ত করে তাহলে আমরা 2টা বিন্দুর কোটির যে অনুপাত সেটা হচ্ছে আমার অনুপাতের মান, আর যদি ওয়াই অক্ষরেখা বিভক্ত করে তাইলে 2টা বিন্দুর ভুজের অনুপাত হচ্ছে আমার অ্যান্সার। সবই বুঝলাম ভাইয়া, বাট এটা যে অন্তর্বিভক্তি করছে নাকি বহির্বিভক্তি করছে তা আমি কেমনে বুঝবো ভাইয়া? সেটা বোঝাই, দেখো চলো, সেটা খুবই সহজ। যদি এই খেয়াল করো এখানে মডুলাস আছে, সো মডুলাসের মধ্যে যদি নেগেটিভ রাশি আসে তাহলে আমরা বলবো সেটা অন্তর্বিভক্তি। মডুলাসের মধ্যে যদি নেগেটিভ মান তুমি পাও তাহলে তুমি বলবা অন্তর্বিভক্তি। মডুলাসের মধ্যে তুমি যদি পজিটিভ ভ্যালু পাও তুমি বলবা হলো বহির্বিভক্তি।
বুঝছো? বলো তো, বুঝতে পারছো? খেয়াল করো, আমি একটা এক্সাম্পল দিই। ধরো আমার মডুলাসের মধ্যে আসলো -2/7। তাহলে দেখো মডুলাসের মধ্যে পজিটিভ নাকি নেগেটিভ? এখানে এটা কিন্তু মডুলাস থেকে বেরোলে পজিটিভ হবে, অনুপাত নেগেটিভ হবে না, তো এই জন্য এখানে মডুলাস ইউজ করা হয়েছে। অনুপাত তো নেগেটিভ হবে না, সো এই জন্য মডুলাস ইউজ করা হয়েছে। এখন দেখো মডুলাসের মধ্যে যদি নেগেটিভ রাশি থাকে তাহলে আমরা বলবো সেটা অন্তর্বিভক্তি করবে। আর যদি এমন আছে ধরো যে 4/7, তো এখন দেখো এটা কিন্তু মডুলাসের মধ্যে পজিটিভ আছে। মডুলাসের মধ্যে পজিটিভ থাকলে বহির্বিভক্তি। পারবা? বলো তো সবাই। আশা করি পারবা, আশা করি খুব বেশি পারবা। তো এই টাইপের প্রশ্ন পরীক্ষায় খুব বেশি আসবে। হ্যাঁ, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় খুব বেশি আসবে। আমি তার আগে এটা একটু এক্সাম্পল দেখাই দেই। ধরো এখানে তোমাকে বললাম যে পি বিন্দুটা হইল 3,4, কিউ বিন্দু হইল ধরো যে 4,-3। তাহলে দেখো এই যে পি আর কিউ এর সংযোগ রেখাকে এক্স অক্ষরেখা বিভক্ত করছে। কত অনুপাতে বিভক্ত করবে? মডুলাস অফ কোটিদ্বয়ের অনুপাত। এর কোটি হলো 4, এর কোটি -3। তাহলে দেখো আমার অনুপাতের মান হবে কত? 4/3 বা 4:3। 4:3। এখন কথা হইল এটা কি অন্তর্বিভক্তি নাকি বহির্বিভক্তি? অবশ্যই অন্তর্বিভক্তি। কেন? কারণ মডুলাসের মধ্যে নেগেটিভ মান, যে -4/3। ওকে, তুমি দেখেও বুঝতে পারছো। খেয়াল করো এই যে এক্স অক্ষরেখা কিন্তু একে অন্তস্থভাবে ভাগ করতেছে। একটা রেখা আছে, এক্স অক্ষরেখা কিন্তু মাঝখান দিয়ে যাচ্ছে। সো অবশ্যই কি এটা একটা অন্তর্বিভক্তি। তো তুমি এটা ছবি দেখেও বুঝতে পারছো, অথবা তুমি ক্যালকুলেশন করলেও পারবা। ঠিক আছে? আচ্ছা, ওকে, গুড। তো এখন হচ্ছে আমরা কি পড়বো? আমরা হচ্ছে এখন পড়বো রেখা দ্বারা বিভক্তি। আমরা এখানে দেখছি অক্ষ দ্বারা বিভক্তি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এখন আমরা পড়বো হচ্ছে আমি যদি রেখা দ্বারা বিভক্ত করি, যে কোনো একটা র্যান্ডম রেখা, অক্ষ না। আচ্ছা, সো যদি তুমি কোনো র্যান্ডম রেখা দ্বারা বিভক্ত করো, ধরো সেই রেখার সমীকরণ হচ্ছে ax + by + c = 0। এই রেখাটা খেয়াল করো, আমি একটা ছবি এঁকে দেখাই। ধরো এটা হচ্ছে আমার অক্ষ ব্যবস্থা। এখন দুইটা বিন্দু এখানে আছে, একটা ধরো পি বিন্দু, একটা হলো কিউ বিন্দু। সো পি আর কিউ এর একটা সংযোগ রেখা এখানে আঁকাতে পারবো আমরা। পি আর কিউ এর একটা সংযোগ রেখা আঁকাতে পারবো। এখন পি আর কিউ এর সংযোগ রেখাকে ধরো আরেকটা রেখা দ্বারা বিভক্ত করলাম, সেটা হচ্ছে আমার এক্স + by + c। তো এই রেখাটা দেখো পি কিউকে দুইটা ভাগে ভাগ করছে, তাই না? দেখো এই দুইটা ভাগে ভাগ করছে কিন্তু। তো আমার বের করতে হবে কি অনুপাতে ভাগ করছে, কি অনুপাতে ভাগ করছে। এখন তোমরা কিন্তু একাডেমিকে এই ম্যাথগুলো করে আসো। একাডেমিকে আমরা কি করি, যে ধরে নেই যে সেটা k:1 অনুপাতে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত, যে কোনো একটা ধরে নেই। সো আমি দেখো এখানে অনুপাতের মানটা কেমনে বের করব, জাস্ট মনে রাখো এই বিন্দুটা, আদি বিন্দুটা একবার এই রেখার সমীকরণে বসাবো, পরবর্তী বিন্দুটা একবার এই রেখার সমীকরণে বসাবো। শেষ, সিম্পল। তোমার কাজ কি? এই বিন্দুটা একবার এই রেখার সমীকরণে বসানো। আমি একটা এক্সাম্পল দিই। ধরো এ বি রেখা বললাম, মানে এ আর বি বিন্দুর সংযোজক রেখা। তাহলে প্রথমে তুমি বসাবা এই বিন্দুর স্থানাঙ্ক ওই রেখার সমীকরণে, এই বিন্দু বসাবো। আমি পরবর্তীতে বসাবো হচ্ছে বি বিন্দুটা। ওকে, এখানে পি কিউ রেখা বললে প্রথমে পি বিন্দুটা এই রেখার সমীকরণে বসাবো, দেন কিউ বিন্দুটা এই রেখার সমীকরণে বসাবো। বসানো মানে আলটিমেটলি সিদ্ধ করা। দেখো এই যে এখানে লিখছি ax1, তুমি জাস্ট পি ধরো, পি এর স্থানাঙ্ক হলো x1, y1, কিউ এর স্থানাঙ্ক হইল x2, y2। জাস্ট এই রেখার সমীকরণে বসালে যা আসবে ওইটা আমার অ্যান্সার। ওকে, তো এখানে তুমি যে কথাটা আগে বলবা, ধরো এ বি বললাম, তার মানে এ বিন্দু আগে বসাবো, বি বিন্দু পরে বসাবো, মানে উপর নিচে আর কি। তুমি যদি বিয়ে বলো তাহলে কি হবে বলো তো? বিয়ে বললে তুমি প্রথমে বসাবা বি বিন্দু, তারপরে বসাবা কি বলো তো? এ বিন্দু। বুঝছো? আশা করি বুঝতে পারছো। এখন আমাকে এটা অ্যান্সার করো, বলো সবাই অ্যান্সার বলো। দেখো বলতেছে এই দুইটা বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে এই সরল রেখাটায় কোন অনুপাতে ভাগ করে, তাই না?
এই সরল রেখাটা কোন অনুপাতে ভাগ করে। তোমার কাজ কি বলো তো, আমি বলে দিলাম কিন্তু আগেই যে যে সরল রেখা বলবে ওই রেখার সমীকরণে আমি বিন্দুগুলা জাস্ট বসাবো। তাহলে দেখো এখানে কি হবে, আমার এটা আগে বলছে এই বিন্দুটা, তাহলে এটা আগে বসাও। তাহলে 2 ইন্টু এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু -1 প্লাস 3, নিচে খেয়াল করো এই যে 15,2 বসাও, তাহলে কি হয় 2 ইন্টু 15, 7 ইন্টু 2 প্লাস 3, ব্যাস শেষ। এটা ক্যালকুলেশন করলে যে অনুপাতটা আসবে ওইটা আমার অ্যান্সার। এখন ভাইয়া অন্তর্বিভক্তি নাকি বহির্বিভক্তি কেমনে বুঝবো? আগের মতোই, যদি মডুলাসের মধ্যে নেগেটিভ আসে বা নেগেটিভ কোনো ভ্যালু থাকে আমরা বলবো অন্তর্বিভক্তি, আর যদি মডুলাসের মধ্যে পজিটিভ কোনো ভ্যালু তুমি পাও বলবা কি বহির্বিভক্তি। বলবা না বলো তো? অবশ্যই বলতে হবে কিন্তু। সো আমরা কি করব, যদি দুইটা রেখা মানে একটা রেখা বিভক্ত করে র্যান্ডম রেখা, তাহলে আমরা কি করব, জাস্ট ওই রেখার সমীকরণে বিন্দুগুলা বসায় যে অনুপাতটা পাবো ওইটা আমার অ্যান্সার। আশা করি পারবা। তো এখন তোমরা এই প্রশ্নটা খেয়াল করো, এখানে কি বলে দেখো তো, যে একটা দুইটা বিন্দুর সংযোগ রেখার সমত্রিখণ্ডক বিন্দু বের করতে বলতেছে। আচ্ছা, তো আমি একটু দেখি সমত্রিখণ্ডক বিন্দু কেমনে বের করা যায়। ধরো এখানে হচ্ছে আমার একটা বিন্দু হচ্ছে 7,5 এবং আরেকটা বিন্দু দেয়া আছে ভাইয়া -2,-1। ওকে, সো এই দুইটা বিন্দুর যে সংযোগ রেখাটা হইল আমার এটার সমত্রিখণ্ডক বিন্দু বের করতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। তো ধরো এটা পি, এটা কিউ। এখন আমি এখানে যে প্রসেসটা শেখাবো এটা মেইনলি একটা ট্রিক্স, এটা শর্টকাট না। সেটা হচ্ছে কত বাড়ছে কত কমছে এই প্রসেস অ্যাপ্লাই করে তুমি অনেক কিছু করতে পারো। ওকে, অনেক কিছু করতে পারো। ধরো এখন সমত্রিখণ্ডক বিন্দু কয়টা হবে বলো তো? সমত্রিখণ্ডক বিন্দু কিন্তু দুইটা হবে। দেখো দুইটা, একটা রেখার সমদ্বিখণ্ডক মানে মধ্যবিন্দু কিন্তু একটা, তাহলে সমত্রিখণ্ডক বিন্দু কয়টা? দুইটা। সমচতুর্খণ্ডক বিন্দু কয়টা? তিনটা। মানে যত খণ্ডক তার চাইতে এক কম, এটা নর্মাল থিঙ্কিং করলে বুঝতে পারবা। ওকে, এখন আমার এই আর এবং এস এর স্থানাঙ্কটা বের করতে হবে। তোমরা এটা জানো আশা করি এই ট্রিক্সটা, বাট আমি আর একটু রিমাইন্ড করাই দেই, খেয়াল করো। তো এখানে যেহেতু তিনটাই পার্টি সেম, মানে এইটুকু যতটুকু দৈর্ঘ্যের এটাও ততটুকু, এটাও ততটুকু। তো এটা যদি মনে করো যে, আচ্ছা আমি অন্যভাবে আঁকাই, এটা হচ্ছে তোমার যদি 1 একক হয় মানে সবগুলা দৈর্ঘ্য কিন্তু সেম। ওকে, আমি যেটা বোঝাতে চাচ্ছি সবগুলা কিন্তু সেম অনুপাতে আছে। এটা 1 একক পরিমাণের, এটাও 1 একক পরিমাণের, মানে সবগুলা সেম। 1 ইউনিট 1 ইউনিট 1 ইউনিট, মানে অনুপাত সেম, যেহেতু এদের দৈর্ঘ্য সেম সো অনুপাত সেম। আচ্ছা, টোটালটা হচ্ছে কি 3, 1 1 1 3। আচ্ছা, এখন দেখো 7 থেকে -2 কত কমছে বলো তো? 7 থেকে -2 কত কমছে? তুমি যা সংখ্যা রেখা চিন্তা করো, সংখ্যা রেখা এই যে এখানে 0 আছে, 1 2 3 4 5 6 7, এখানে -1 -2। দেখো তাহলে 7 থেকে 2 হয়েছে মানে কি 9 কমছে। 9 কমছে, কতর জন্য 9 কমছে? দেখো এটা টোটাল হলো 3 পরিমাণ, 1 তিনটা ভাগ, 1 1 1 তিনটা সেম। তাহলে 3 এর জন্য কত কমছে? 9 কমছে। 1 এর জন্য কত কমবে? 3 কমবে। তাহলে এর ভুজ হলো 7, 3 কমলে কত হবে? 7 - 3। ভুজ বের করা শেষ। কোটির ক্ষেত্রে আসি, চলো কোটির ক্ষেত্রে আসি। 5 থেকে এর কোটি হয়েছে -1, কত কমছে দেখো তো? 5 থেকে -1 কত কমছে? এই যে 5 থেকে -1 আসবা, 6 কমছে। 3 এর জন্য 6 কমলে 1 এর জন্য কত কমবে? 2 কমবে। 2 কমলে কি 5 - 2। তাহলে আমার বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে? 4,3। তুমি কিন্তু আর বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেছো। এখন আমার লাগবে এস বিন্দুর স্থানাঙ্ক। তুমি সেমভাবে কত বাড়ছে কত কমছে এটা দ্বারা এখান থেকে করতে পারতা, অথবা আরও সহজভাবে করা যায়। দেখো এই যে কিউ আর আর এর মধ্যবিন্দু কিন্তু হলো এস, কিউ আর আর এর মধ্যবিন্দু হচ্ছে এস,
তুমি এভাবে করে এস এর মান বের করতে পারো। ওকে, সো এটা শর্টকাট না, একটা ট্রিক্স। তোমরা এটা সমদ্বিখণ্ডক, সমত্রিখণ্ডক বা সমচতুর্খণ্ডক সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবা, এমনকি অন্তর্বিভক্তি বহির্বিভক্তির ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যায়। ওকে, আমরা এখন দেখব সামন্তরিকের চতুর্থ শীর্ষবিন্দু। দেখো, সামন্তরিকের তোমার 4টা শীর্ষবিন্দু আছে। এখন 3টার তোমার স্থানাঙ্ক দেওয়া থাকবে, একটার মান তোমাকে বের করতে হবে, বুঝছো? আচ্ছা, তো একটার মান আমি কিভাবে বের করব? দেখো, আমার এখানে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আমার ডি এর মানটা বের করতে হবে, ডি বিন্দুর স্থানাঙ্ক। তো ডি বিন্দুর স্থানাঙ্ক ডি এক্স কমা ওয়াই, এটা খুবই সহজ। তো এর ভুজের মান কত হবে মনে রাখবা, কাছাকাছি দুইটা বিন্দুর ভুজ যোগ হবে, দূরেরটা বাদ যাবে। কোটির ক্ষেত্রে একদম সেম, জাস্ট এর বিপরীত বিন্দুর যে কোটি ওইটা বাদ যাবে, বাকি দুইটা যোগ হবে, এতটুকুই। খেয়াল করো, এই যে এটা হচ্ছে আমার ডি বিন্দুর ভুজ এবং কোটির মান, বুঝছো? জাস্ট মনে রাখবা কি, যে তোমার 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকার কথা, সেখানে 3টা দেওয়া থাকবে, আমি একটা বের করব। সো ওই বিন্দুর ভুজ হবে কি আর কোটি হবে কি সেটা আমাকে বের করতে হবে। সো ভুজ বের করতে পারলে কোটিও তুমি সেমভাবে বের করবা। এখন কাজ হইল, আমি যে বিন্দুটার ভুজ বা কোটি বের করব, তার বিপরীত বিন্দুর, দেখো এই যে ভুজের ক্ষেত্রে ভুজ বাদ যাবে, কোটির ক্ষেত্রে কোটি বাদ যাবে, সিম্পল। এই যে ডি বিন্দুর কাছাকাছি দুইটা বিন্দু, এইটা বিন্দুটা এবং এই বিন্দুটা, কাছাকাছি দুইটা বিন্দুর ভুজ বা কোটি যোগ হবে এবং বিপরীত বিন্দুর ভুজ বা কোটি বাদ যাবে। এতটুকু করলে তোমার হয়ে যাবে। ওকে, আশা করি এটা সবাই পারবা। খেয়াল করো, এটা অ্যান্সার করো তো সবাই। দেখো এখানে কি বলে, যে একটা রম্বসের শীর্ষবিন্দু, আমি একটু ছবিটা জাস্ট র্যান্ডমলি আঁকাবা। তাহলে দেখো, পি বিন্দু হইল 2,5, কিউ বিন্দু হইল 5,9, আচ্ছা, এস বিন্দু হলো 6,8 এবং আমাকে আর বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। আচ্ছা, সো আমি আরও ভালোভাবে লিখতে পারি, পি কিউ আর এস যেহেতু বলছে, আমি এখানে আর দেই, আর এবং এখানে এস দেই, সিকোয়েন্স মেনটেন করে। তো এস হলো কি 6,8। আচ্ছা, তাহলে দেখো আর বিন্দুর ভুজ কি হবে বলো তো? এই যে আর বিন্দুর ভুজ হবে, আর বিন্দুর ভুজ হবে এই যে আমার এই দুইটার ভুজ যোগ মাইনাস এইটা, সো 9। আর বিন্দুর কোটি কি হবে, এই দুইটার কোটি যোগ এটা বিয়োগ, সেখানে কত হচ্ছে 17 থেকে 5 বাদ দিলে তুমি পাবা 12, 9,12 হচ্ছে আমার অ্যান্সার। বুঝছো? খুবই সহজ। তোমার কাজ হইল ওর দূরের যে বিন্দুটা, মানে ওর বিপরীত যে বিন্দুটা আছে ওইটা বাদ দিবা, বাকি দুইটা যোগ করবা, তাইলে হয়ে যাবে, তাইলে হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখব ত্রিভুজের বাহুত্রয়ের মধ্যবিন্দু। খেয়াল করো, এখানে একটা বড় ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। ডিইএফ হলো 3টা বাহুর মধ্যবিন্দু। তো আমি 3টা বাহুর মধ্যবিন্দু নিয়ে আরেকটা ত্রিভুজ ড্র করছি। ওকে, আরেকটা ত্রিভুজ ড্র করছি। আবার কি করছি, ডিই বাহুর মধ্যবিন্দু পি, ডিএফ বাহুর মধ্যবিন্দু আর, ইএফ বাহুর মধ্যবিন্দু কিউ। তো এই 3টা মধ্যবিন্দু দিয়ে আমি আরেকটা ত্রিভুজ ড্র করছি। এতটুকু আশা করি সবাই বুঝতে পারছো। এখানে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে কি বলতো, এই যে ত্রিভুজ ডিইএফ, ত্রিভুজ এবিসি এবং আরেকটা হলো ত্রিভুজ পিকিউআর, এই 3টা ত্রিভুজ এখানে তৈরি হয়েছে। 3টা ত্রিভুজ এখানে তৈরি হয়েছে। তো সবচেয়ে বড় ত্রিভুজ হচ্ছে এবিসি। তো আমি যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে এবিসি এর ক্ষেত্রফল হবে ডিইএফ এর ক্ষেত্রফলের 4 গুণ, আর ডিইএফ এর ক্ষেত্রফল হবে পিকিউআর এর ক্ষেত্রফলের 4 গুণ। খুবই সিম্পল জিনিস। তুমি যদি
একটা ত্রিভুজের বাহুগুলার মধ্যবিন্দু নিয়ে আরেকটা ত্রিভুজ ড্র করো, তাহলে নতুন মানে তুমি যে ত্রিভুজটা ড্র করছো তার ক্ষেত্রফল এই যে আমরা এই সূত্র মোতাবেক লিখতে পারি যে আমার বড় ত্রিভুজের ক্ষেত্রফল হবে বাহুগুলার মধ্যবিন্দু নিয়ে যে ত্রিভুজ তৈরি হয়েছে তার 4 গুণ। তার কত গুণ? তার 4 গুণ। বুঝছো? তাহলে দেখো আমি যদি ডিএফ এর মান এখানে বসাই তাহলে কি হচ্ছে, ডিএফ এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু ক্ষেত্রফল পি কিউ আর, তো সব মিলে হলো 16 ইন্টু ক্ষেত্রফল পি কিউ আর। ওকে, তো এইটা মনে রাখবা একটু, অনেক সময় তোমার এমসিকিউতে কাজে লাগবে। ধরো আমার এখানে পি কিউ আর এর ক্ষেত্রফল দেওয়া আছে, আমাকে বললো এবিসি এর ক্ষেত্রফল বের করতে। এখন তুমি বলবা ভাই আমি কিভাবে করব। আমার তো ক্ষেত্রফল বের করতে 3টা শীর্ষবিন্দু লাগে, 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক লাগে, তাহলে আমি এখানে কিভাবে বের করব। সো এইটাই আলটিমেটলি যারা মনে রাখবে তারা পারবে। ঠিক আছে, সো বাহুগুলার মধ্যবিন্দু নিয়ে ত্রিভুজ তৈরি করলে ক্ষেত্রফল আমরা এভাবে লিখতে পারি। সো এটা তোমরা একটু মনে রাখবা। ঠিক আছে, এটা অ্যান্সার করো সবাই। দেখো এটা বইটা আসছে, বইটা 1-2 সেশনে আসছে। তো দেখো একটা ত্রিভুজের 3টা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, আমি তো ড্র করি নর্মালি। একটা ত্রিভুজের 3টা বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া 1,2, তারপরে তোমার 4,4, আরেকটা হচ্ছে 2,8। আচ্ছা, এখন আরেকটা কথা তোমাদের আমি বলে দিই, এটা কাজে লাগবে, এটা কাজে লাগবে। দেখো এটা হলো এ বি সি ত্রিভুজ। এখন 3টা বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এটা বুঝলাম ভাইয়া, দেওয়া আছে। তো আমি যদি এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই তাহলে আমাকে কিভাবে বের করতে হবে, বা আমি যদি বি বিন্দুর স্থানাঙ্ক জানতে চাই আমি কিভাবে বের করব বলো তো, পারবা? দেখো এই বিন্দুর স্থানাঙ্ক হবে, আমি বলে দেই, একদম ওই সামান্তরিকের মতো, একদম ওই সামান্তরিক বা রম্বসের মতো। আচ্ছা, সো এটা হবে, দেখো তুমি যেটা করবা, এর কাছাকাছি 2টা বিন্দুর ভুজ যোগ দূরেরটার ভুজ বিয়োগ। এর কোটির মান কি হবে? এর কাছাকাছি 2টা বিন্দুর কোটি যোগ দূরেরটার কোটি বিয়োগ। এ বিন্দুর স্থানাঙ্ক বের করা শেষ। আমরা এখন বি বিন্দুটা বের করব। দেখো, সো বি বিন্দুর ভুজ কি হবে? কাছাকাছি 2টা বিন্দুর ভুজ যোগ মাইনাস দূরেরটা। সেম ভাবে কোটি কি হবে? 2 + 8 - 4। বুঝছো? যদি একটা ত্রিভুজের 3টা বাহুর মধ্যবিন্দু দেওয়া থাকে, আমি কিন্তু ত্রিভুজের ওই 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। তুমি সি এরটা বের করো, এই যে 4 আর 2 যোগ হবে 1 বাদ যাবে, 4 আর 8 যোগ হবে 2 বাদ যাবে, মানে কাছাকাছি 2টা বিন্দুর ভুজ যোগ দূরেরটা বিয়োগ, সামান্তরিকের মতোই নর্মালি। তো এটা তুমি বের করতে পারবা। এখন ধরো কারো মনে নাই যে ক্ষেত্রফল 4 গুণ হয়, তখন তুমি কি করবা? তুমি এভাবে করে 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করবা, দেন বড় ত্রিভুজের ক্ষেত্রফল আনতে পারবা। এখন দেখো যাদের এটা মনে থাকবে তাদের কিন্তু এত ক্যালকুলেশন করা লাগবে না। যাদের মনে থাকবে যে ক্ষেত্রফলটা, এই যে আমি যদি ভিতরে ত্রিভুজ ড্র করি, ধর এটা ডি ই এফ, তো আমরা কি পড়ে আসছি, আমার লাগবে হলো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তো এবিসি এর ক্ষেত্রফল হবে 4 ইন্টু ডিইএফ এর ক্ষেত্রফল। এখন তুমি কিন্তু ডি বিন্দুর স্থানাঙ্ক জানতা, কোশ্চেনে দেওয়া আছে, ই এর জানো, এফ এর জানো, তুমি কিন্তু ডিইএফ এর ক্ষেত্রফল খুব সহজে বের করতে পারবা। দেন তুমি ওইটাকে 4 দ্বারা গুণ করলে আমার এবিসি এর ক্ষেত্রফল চলে আসবে। ওকে, তো যাদের মনে থাকবে না তারা কি করবে, তারা এই এর স্থানাঙ্ক বের করবে, বি বের করবে, সি বের করবে, তারপরে আবার ক্ষেত্রফল বের করবে। তো যারা তোমরা জানবা তোমার কিন্তু আরও ফাস্ট হয়ে যাবে। তুমি জাস্ট ডিএফ এর ক্ষেত্রফল বের করে তাকে 4 দ্বারা গুণ করে দাও, তাইলে হয়ে যাবে। বুঝছো? আশা করি এই টপিকটা তোমরা সবাই অ্যান্সার করতে পারবা। তো এখন হচ্ছে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের 2টা খুব ইম্পর্টেন্ট শর্টকাট দেখব। বুঝছো? এটা পরীক্ষায় অনেক বেশি আসে, বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায়, সো একটু খেয়াল করো। এখন দেখো আমরা 2টা ফরম্যাটে বুঝবো, কার্তেশীয়তে আবার পোলারে। তো এই শর্টকাটটা কখন অ্যাপ্লাই করব? যখন একটা বিন্দু হবে মূল বিন্দু, একটা বিন্দু হবে মূল বিন্দু, তখন আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো।
বুঝতে পারছো কি বললাম বলো তো? যখন একটা বিন্দু মূল বিন্দু হবে তখন এই শর্টকাটে অ্যাপ্লাই করা যাবে। কি অ্যাপ্লাই করা যাবে দেখো, যে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর মধ্যে একটা হচ্ছে মূল বিন্দু, তাহলে বাকি মানে এই যে ত্রিভুজের তিনটা বিন্দু, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু দূরের দুইটা বিন্দুর গুণফল মাইনাস কাছের দুইটা বিন্দুর গুণফল, মানে কাছের দুইটা স্থানাঙ্কের গুণফল। আবার বলি, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর মধ্যে একটা যদি মূলবিন্দু হয় তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি খুব সহজে বের করতে পারো। তুমি নর্মালি ডিটারমিনেন্ট করে ক্ষেত্রফল বের করতে পারবা, হবে, ওইটা নিয়ে সমস্যা নাই। বাট আমরা আরও সহজে করতে পারি। সেটা কিভাবে? যে হাফ ইন্টু দূরের দুইটা বিন্দুর গুণফল মাইনাস কাছের দুইটা বিন্দুর গুণফল। একটা এক্সাম্পল দেখো, ধরো ধরো তিনটা শীর্ষবিন্দু আছে আমার, 0,0, 3,4 আর 5,6। এই তিনটা শীর্ষবিন্দু একটা ত্রিভুজের আছে। আমার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। এখন তুমি নর্মালি ওইতে করলে হবে, সমস্যা নাই। আমরা আরও ফাস্ট করে দিব। ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু, যেহেতু একটা শীর্ষবিন্দু হচ্ছে মূল বিন্দু, তাহলে আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু দূরের দুইটা বিন্দুর গুণফল। তাহলে এটার বাম পাশে সর্বোচ্চ দূরে কে? 3, ওটার হচ্ছে 6 মাইনাস কাছের দুইটা বিন্দুর গুণফল। তুমি যেটা করবা, বিন্দুগুলোকে পাশাপাশি লিখবা, তাহলে তোমার ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে ক্যালকুলেশনে। এটা হচ্ছে আমার কি অ্যান্সার। ওকে, সো এটা করলে তোমার হয়ে যাবে। এখন ক্ষেত্রফল কখনো কি বলি যে নেগেটিভ হয় না, মডুলাস ইউজ করতে পারো, ওটা নিয়ে সমস্যা নেই। তো আশা করি কার্তেশীয়টা বুঝতে পারছো। পোলারে আসি। পোলারের ক্ষেত্রে যদি একটা শীর্ষবিন্দু পোল হয়, পোল মানে কি 0,0, যেটা আর কি মূল বিন্দুর পোলার স্থানাঙ্ক। আরেকটা শীর্ষবিন্দু হলো বি এ কমা আলফা আর থিটা, আলফা হচ্ছে কোণ। আরেকটা শীর্ষবিন্দু মনে করো সি, সেটা বি কমা বিটা, বি হলো আর এর মান আর বিটা হলো ওইটার থিটার মান। যেহেতু পোলার স্থানাঙ্ক মানে কি আর কমা থিটা, ওইটা লিখছি। এখন আসো, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? সো ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ বি সাইন আলফা মাইনাস বিটা। এখানে মাইনাস না ইউজ করে আমরা ডিফারেন্স ইউজ করতে পারি। ডিফারেন্স মানে কি, যে আমরা বড়টা থেকে ছোটটা বাদ দিব, যে কোনটা বড় আমরা সেটা থেকে ছোট কোণ বাদ দেব। যেহেতু সাইনের মধ্যে নেগেটিভ হলে কিন্তু নেগেটিভ আসে, বাট ক্ষেত্রফল কখনো নেগেটিভ হবে না। তুমি মডুলাস ইউজ করতে পারো, সমস্যা নাই। সো মনে রাখবো কি, হাফ অফ এ বি সাইন আলফা মাইনাস বিটা, তার মানে হাফ অফ দুইটা বিন্দুর আর গুণ হবে, সাইনের ভিতরে দুইটা বিন্দুর থিটা বিয়োগ যাবে। আমি একটা এক্সাম্পল দিই। ধরো একটা বিন্দু হলো পোল, আরেকটা বিন্দু 3,30 ডিগ্রি, আরেকটা বিন্দু 6,60 ডিগ্রি। আচ্ছা, সো এই যে তিনটা বিন্দুর স্থানাঙ্ক তোমার দেওয়া আছে, তোমার এই তিনটা বিন্দুর ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল কি হবে? হাফ অফ এই যে 3 ইন্টু 6 সাইন অফ এই দুইটার মধ্যকার পার্থক্য, তাহলে 60 মাইনাস 30। ওকে, সো তুমি এটা করলে আর কি হয়ে যাবে, এটা করলেই হয়ে যাবে। সো তুমি এটা মনে রাখবা। এখানে আমি আর একটু সহজ করার জন্য এখানে আর আর থিটা দ্বারা প্রকাশ করি, তাহলে তোমাদের সূত্র মনে রাখতে সুবিধা হবে। বুঝছো? সূত্র মনে রাখতে সুবিধা হবে। ধরো বি বিন্দু হইল r1, θ1, সি বিন্দু হইল r2, θ2, তাহলে ক্ষেত্রফল কি? হাফ অফ r1 r2 সাইন θ1 ডিফারেন্স θ2। তোমার কাজ হইলো দুইটার এই গুণ করে তারপরে সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এটা অ্যান্সার করো। ঢাকা ভার্সিটিতে আসছে তোমার 14-15 সেশনে। খেয়াল করো, এখানে কিন্তু কার্তেশীয়তে আছে এবং একটা হচ্ছে মূল বিন্দু, একটা হচ্ছে মূল বিন্দু। তাহলে আমি সূত্র অ্যাপ্লাই করে দিই, হাফ অফ দূরের দুইটা বিন্দুর গুণফল 6 ইন্টু 0 মাইনাস কাছের দুইটা বিন্দুর গুণফল 8 ইন্টু 4। সো ক্ষেত্রফল নেগেটিভ হবে না, তাহলে এখানে হচ্ছে কত? 16। ক্ষেত্রফল হলো 16 বর্গ একক। দেখো এটা আসছে তোমার যে ইউতে 23-24, আর ইউতে 21-22। এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, পোলার স্থানাঙ্কের ক্ষেত্রফলটা অনেক ইম্পর্টেন্ট, যেখানে একটা বিন্দু হচ্ছে পোল, একটা বিন্দু হচ্ছে পোল।
অনেক ফাস্ট করে ফেলবো আমরা, অনেক ফাস্ট। খেয়াল করো, তাহলে আমার ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে হাফ অফ r1 r2, এটা হচ্ছে আমার, দেখো এটা হচ্ছে আমার r1 কমা থিটা 1 এই বিন্দুটা। আচ্ছা আচ্ছা, আমি একটু মুছে আবার লিখি। এটা হচ্ছে ধরো r1 কমা থিটা 1, এটা হচ্ছে r2 কমা থিটা 2। এগুলো জাস্ট তোমাকে বোঝানোর জন্য আমি লিখছি, তুমি সরাসরি গুণ করে দিবা। সো হাফ অফ r1 r2 সাইন অফ, দুইটা অ্যাঙ্গেলের পার্থক্য। দেখো একটা অ্যাঙ্গেল হলো π/3 60 ডিগ্রি, আর একটা অ্যাঙ্গেল হলো π/4 45 ডিগ্রি। ওকে, সেখানে হচ্ছে √2 সাইন 15 ডিগ্রি। এখন তোমার এটার জন্য সাইন 15-র মানটা একটু লাগবে ক্যালকুলেশন করার জন্য। তো যাদের মনে করো যে একাডেমিক বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় তোমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে করে দিতে পারবা সাইন 15-র ভ্যালু, ভার্সিটিতে আসলে কি করবো ভাই বলো তো? তখন তোমার সাইন 15-র মানটা বের করতে হবে। খুবই সোজা। সাইন 15 কেমনে বের করবা একটু বলে দেই। আমি 15কে লিখতে পারি 60 মাইনাস 45, তাহলে কি সাইন a মাইনাস b এর ফর্মুলা পড়বে, সাইন a cos b মাইনাস cos a সাইন b অ্যাপ্লাই করবা, তাইলে হয়ে যাবে। ওকে, সো ভার্সিটি পরীক্ষায় আসলে তোমার হলো যে ক্যালকুলেটর তুমি হচ্ছে করতে পারবা না, তোমাকে সূত্র প্রয়োগ করে করতে হবে। আর একাডেমিক বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় তুমি সরাসরি মান বের করে দিবা ক্যালকুলেটর দিয়ে। ঠিক আছে, আচ্ছা এখন খুব একটা নর্মাল শর্টকাট, তোমরা এটা সবাই জানো, তা আমি লিখে দিলাম একটু, যেহেতু আমি এখানে সমস্ত শর্টকাট নিয়ে কথা বলতেছি এজন্য। তো একটা রেখা যদি এরকম ফরম্যাটের রেখা হয়, তাহলে তার ঢাল কেমনে বের করি আমরা? মাইনাস অফ এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। একটা ছোট এক্সাম্পল দেই। তো এই রেখার ঢাল কত হবে বলো? এই রেখার ঢাল হবে মাইনাস অফ এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। সিম্পল, আশা করি সবাই জানো এটা। আচ্ছা, এরপরে দেখো এটা সমরেখ হওয়ার শর্ত। আচ্ছা, তো এটা শর্টকাট না, এটা একটা কনসেপ্ট, বাট এটা শর্টকাটের মতো তুমি মনে রাখতে পারো, সমরেখ হওয়ার শর্ত। সো 3টা টোটাল শর্ত আছে, তুমি ছবি দেখে বুঝোই যে সমরেখ মানে কি, একটা রেখার উপরে 3টা বিন্দু আছে। তো সবচেয়ে বেশি কাজে লাগবে আমার এই 2 নাম্বারটা, বুঝছো? যে এই 3টা বিন্দু দ্বারা যে ত্রিভুজ গঠন করা যায়, ওই ত্রিভুজের ক্ষেত্রফল 0। এই 3টা বিন্দু দ্বারা যে ত্রিভুজ তৈরি করা যায় তার ক্ষেত্রফল 0। এবং দেখো যে ঢাল সমান, এবি রেখার ঢাল যা, বিসি রেখার ঢাল তাই, এসি রেখার ঢালও তাই। সো সমরেখ রিলেটেড কোনো কোশ্চেন আসলে তুমি হলো তোমার যেটা ভাল লাগে তুমি সেই শর্তে অ্যাপ্লাই করতে পারো, বাট সবচেয়ে বেশি কাজে লাগবে 2 নাম্বারটা। তুমি যেটা করবা, 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 ধরে তুমি মান বের করে দিবা। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন দেখো সরল রেখার ছেদক সমীকরণ। তো এটা আমাদের সবার কাছেই অতি পরিচিত, তাই না? এটা কিন্তু বোর্ড পরীক্ষায় অনেক বেশি আসে এই রূপটা আর কি। তো এখন এটা আসলে কি, দেখো x/a y/b = 1 আসলে কি নির্দেশ করে? এটুকু হচ্ছে a পরিমাণ, এটুকু হচ্ছে b পরিমাণ। তো এই বিন্দুর স্থানাঙ্ক হইল a, 0, এই বিন্দুর স্থানাঙ্ক হইল 0, b, এবং এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো? এই যে a, 0 আর 0, b এর মধ্যবিন্দু হলো a/2, b/2। এবং যদি তোমাকে এই দৈর্ঘ্যটা বের করতে বলে, তাহলে দৈর্ঘ্যের মান কত হবে? যে খণ্ডিত অংশের, আমরা প্রথমে দেখলাম মধ্যবিন্দু হবে কি a/2, b/2। কার? এই রেখার খণ্ডিত অংশের দৈর্ঘ্য কতটুকু, মানে তোমার এটার দৈর্ঘ্য কতটুকু দেখো তো? দৈর্ঘ্য হচ্ছে √a² + b²। ওকে, তো এটা মুখস্থ করার কিচ্ছু নাই, তুমি একটু ছবি আঁকালে বুঝতে পারবা। আমি তোমাকে একটু ছবি আঁকায় ফরম্যাটটা দেখাই দিলাম, এতটুকুই। ওকে, একটা কোশ্চেন দেখো, এই সরল রেখার এই 3টা জিনিস বের করতে হবে। এখন আমি যদি দেখি, এটাকে লেখা যায় x/5 + y/4 = 1। প্রথম কোশ্চেনের অ্যান্সার কি হবে দেখো?
অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশদ্বয়ের দৈর্ঘ্য। রুট অফ হরফ তোমার এখানে কি হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, ব্যাস শেষ। খণ্ডিত অংশের মধ্যবিন্দু, মধ্যবিন্দু কি a/2 b/2 5/2 4/2, শেষ। 3 নাম্বারটা কি হবে, আচ্ছা এটা এখানে বলা হয়নি যে দেখো এই যে এখানে একটা ত্রিভুজ তৈরি করছে, সো এই ত্রিভুজের ক্ষেত্রফল কি, ত্রিভুজের ক্ষেত্রফল দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সো ক্ষেত্রফল কি হাফ অফ এ বি, হাফ অফ এ বি। সো এই তিনটা জিনিস তুমি মুখস্থ করার দরকার নাই, জাস্ট দেখো কিভাবে হচ্ছে। সো তাহলে ক্ষেত্রফল কি হবে, এখানে হাফ অফ এ বি, এখানে কিন্তু এ মানে 5 বি মানে 4, ব্যাস শেষ। ওকে, সো এটা আমি তোমাকে ওই সূত্র মোতাবেক করে দিলাম, তুমি যদি ওইটা মনে না থাকে সমস্যা নাই, তুমি যেটা করো তুমি এটার জন্য ছবি আঁকাও, হ্যাঁ তুমি এই রেখার জন্য ছবি আঁকাও, দেন তুমি এই জিনিসগুলো বের করে ফেলো, আশা করি পারবা, আশা করি পারবা। এটা কিন্তু পরীক্ষা অনেক বেশি আসবে, হ্যাঁ এটা কিন্তু পরীক্ষায় অনেক বেশি পরীক্ষায় আসবে। আচ্ছা এখন দেখো একই সরল রেখা নির্দেশ করা সংক্রান্ত, ধরো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই দুইটা রেখা একই সমীকরণকে প্রকাশ করতেছে, মানে একটা রেখাকে প্রকাশ করতেছে। শর্ত কি, মানে কখন প্রকাশ করবে, শর্ত হইল a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। যদি এইটা ফিল আপ করে তাহলে আমি বলবো তারা একই সরল রেখাকে নির্দেশ করবে, বুঝছো? দুইটা রেখা একটা মাত্র রেখাকে প্রকাশ করবে কখন, যখন এই সহগগুলার অনুপাত সেম হবে, তখন তারা একটা সরল রেখাকে প্রকাশ করবে। অবশ্যই মনে রাখার বিষয় হচ্ছে এখানে সরল রেখা দুইটার ফরম্যাট কিন্তু এক হওয়া লাগবে। দেখো এখানে ধ্রুবক পথটা বামে আছে, এটারও কিন্তু বামে আছে, সো অবশ্যই সমীকরণ দুইটার ফরম্যাট একই হওয়া লাগবে, তখন আমি এটা বলতে পারবো, নইলে কিন্তু ক্যালকুলেশনে ভুল যাবে, বুঝছো? ওকে ঠিক আছে, একটা এক্সাম্পল দেখি, চলো। দেখো বলতেছে, দেখো এটা কিন্তু অনেক পরীক্ষায় আসছে যে এই দুইটা রেখা একই সরল রেখা সূচিত করলে এ আর বি এর মান কি হবে, খুবই সোজা। তাহলে কি এক্স এর সহগের অনুপাত এর এক্স এর সহগের অনুপাত ইকুয়াল টু ওয়াই এর সহগের অনুপাত এর ওয়াই এর সহগের অনুপাত, এর হলো ধ্রুবক পদ -21, এর ধ্রুবক পদ +6। দেখো এই দুইটা রেখা কিন্তু একই ফরম্যাটে আছে, কেমনে বুঝলাম, এটারও দেখো ধ্রুবক পদ সমানের এই পাশে, এটারও ধ্রুবক পদ সমানের এই পাশে, সো আমার একই ফরম্যাটে করে দেন আমি কিন্তু অনুপাতের বিষয়টা অ্যাপ্লাই করব। এক্স এর সহগের অনুপাত ইকুয়াল টু ওয়াই এর সহগের অনুপাত ইকুয়াল টু ধ্রুবক দ্বয়ের অনুপাত, জাস্ট ক্যালকুলেশন করে এ আর বি এর মান বের করো, তাহলে হয়ে যাবে। আচ্ছা এখন আমরা দেখব তিনটা রেখা সমবিন্দুগামী। আচ্ছা সমবিন্দুগামী মানে কি, ধরো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, ভাই বুঝলাম তো এটা একটা বিন্দু, বাট এরপরে কি করব, এরপরে যেটা করবা, ধরো একটা রেখা, এই আরেকটা রেখা, এই আরেকটা রেখা, তাও বুঝলাম ভাইয়া তিনটা রেখা আছে। তো দেখো এই তিনটা রেখা একটা বিন্দু দিয়ে যাচ্ছে, কিন্তু দেখো তো এই যে এই তিনটে রেখা কিন্তু একটা বিন্দু দিয়ে গমন করে, তাই না, যায় কিন্তু। তো তিনটা রেখা একটা বিন্দু দিয়ে যাবে মানে কি তিনটা রেখা সমবিন্দুগামী। তার শর্ত কি, শর্ত হচ্ছে এটা, দেখো তোমার এখানে তিনটা রেখার সমীকরণ দেওয়া আছে, একটা রেখার সমীকরণ, দেন হচ্ছে পাশে আরেকটা রেখার সমীকরণ এবং এইটা। তো আমার এরকম তিনটা রেখা দিয়ে বলবে এরা কি সমবিন্দুগামী বা একটা বিন্দু দিয়ে যায় কিনা। আমি কি করব, আমি এই নির্ণায়কটা টেস্ট করব, যদি ওই নির্ণায়কের ভ্যালু 0 আসে আমি কি বলবো, সমবিন্দুগামী। যদি 0 না আসে তুমি কি বলবা, সমবিন্দুগামী না। বুঝছো, বলো তো, তোমার তিনটা রেখা দিবে, বলবে তারা সমবিন্দুগামী কিনা, তুমি কি করবা। দেখো এখানে খেয়াল করো, এই যে আলটিমেটলি কি হচ্ছে, a1 b1 c1 এক রোতে, a2 b2 c2 এক রোতে, a3 b3 c3 আর এক রোতে, মানে আলটিমেটলি সহগগুলা নিয়ে একটা নির্ণায়ক তৈরি করব। ওই নির্ণায়কের মান যদি 0 আসে বলবো সমবিন্দুগামী,
না আসলে সমবিন্দুগামী না। সিম্পল সিম্পল জিনিস। ওকে, এখন দেখবো হচ্ছে আমরা অন্তঃকেন্দ্র। এটা অনেক ইম্পর্টেন্ট, বুঝছো, পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা লিখিত পরীক্ষাও আসতে পারে, লিখিত পরীক্ষাও আসতে পারে। আচ্ছা, সো আমি যদি ত্রিভুজটা জাস্ট এঁকে দেখাই তোমাদের, এটা আমার ত্রিভুজ। এখন অন্তঃকেন্দ্র দেখো, এটা হলো অন্তবৃত্ত, এই যে অন্তবৃত্ত আঁকাইছি, তো এই অন্তবৃত্তর যে কেন্দ্র সেটাই হচ্ছে কি অন্তঃকেন্দ্র। খুব সহজ। তো ধরো এটা হলো এ বি সি, এর স্থানাঙ্ক হইল x1, y1, বি এর স্থানাঙ্ক হইল x2, y2, সি এর স্থানাঙ্ক হইল x3, y3। ওকে, আশা করি এটুকু সবাই বুঝছো। এখন এই ক্যাপিটালে মানে আমরা সবাই জানি এটা আসলে যে ম্যাথে তোমার হলো যে কোণগুলোকে ক্যাপিটাল দ্বারা এবং বাহুগুলোকে স্মল দ্বারা প্রকাশ করা হয়। সো এ কোণের বিপরীত বাহুক স্মল এ, বি কোণের বিপরীত বাহুক স্মল বি, সি কোণের বিপরীত বাহুক স্মল সি। খুব সহজ। এখন এর স্থানাঙ্ক কী হবে দেখো, এটা মনে রাখবো আমরা। আর খুব সহজ, এর এর আছে ভুজ এবং কোটি, অন্তঃকেন্দ্রের ভুজ এবং কোটি আছে। আচ্ছা, সো ভুজ কী হবে, ভুজের স্থানাঙ্ক কী হবে, খুব সহজ। তোমার কাজ হইল বাহুটা বিপরীত শীর্ষবিন্দুর সাথে গুণ করা। x1, এটার বাহুর মাপ কত, বি, তাহলে bx2, cx3, নিচে তিনটা বাহু যোগ করে দাও, ব্যাস। কোটিও সেমভাবে বের করবা, এ বাহু তার বিপরীত বিন্দুর কোটি, ay1, by2, cy3, নিচে বাহু তিনটা যোগফল, ব্যাস। খুব সহজ। তোমরা যখন একটা ত্রিভুজ দিবে তুমি তখন এভাবে করে তার অন্তঃকেন্দ্র বের করতে পারবা, বুঝছো? সেটা মনে রাখবা, পরীক্ষায় কাজে লাগবে, পরীক্ষায় কাজে লাগবে। সো এখন হচ্ছে আমাদের লাস্ট টাইপ শর্টকাটসের, এটা হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। দেখো, তো এক্স অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর প্রতিবিম্ব বের করতে কি করব, ওয়াই এর জায়গায় -y বসাবো। মাথায় মনে রাখো, এক্স অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর প্রতিবিম্ব কেমনে বের করবা, ওয়াই এর জায়গায় -y বসাবা, আর কিছু না। ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে কি, এক্স এর জায়গায় -x, এক্স এর জায়গায় -x। একটা এক্সাম্পল দিই, দেখো এটা বিন্দু এখানে আছে 3, 4, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এখন এই বিন্দুর প্রতিবিম্ব হবে এখানে, তাহলে দেখো এর কিন্তু ভুজের মানটা চেঞ্জ হচ্ছে না, আলটিমেটলি কোটির আগে একটা মাইনাস সাইন আসবে, বুঝছো? এজন্য বলা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর প্রতিবিম্ব কেমনে বের করবা, ওয়াই এর জায়গায় -y বসাবা। ওয়াই অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর প্রতিবিম্ব কেমনে বের করবা, এক্স এর জায়গায় -x বসাবা। পারবা না বলো তো? খুব সহজ, কিন্তু খুব সহজ। ওকে, এখন দেখো আমরা তো এখানে দেখলাম একটা বিন্দুর স্থানাঙ্ক দেখলাম। এটা আসলে রেখার ক্ষেত্রে প্রযোজ্য, যে এক্স অক্ষের সাপেক্ষে কোনো র্যান্ডম রেখার প্রতিবিম্ব কেমনে বের করবা। দেখো খেয়াল করো, খুবই সহজ, খেয়াল করো, এটা আমার সেই রেখা। এখন এটার এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে কি করতে হবে, ওয়াই এর জায়গায় -y বসাবো। দেখো এই যে ওয়াই এর জায়গায় -y বসাইছি। আচ্ছা, আবার এই রেখাটার ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কেমনে বের করব, এক্স এর জায়গায় -x বসাও, দেখো -x বসাইছি, বুঝছো? খুব সহজ। তোমার কাজ হইল এক্স অক্ষের সাপেক্ষে বের করলে ওয়াই এর জায়গায় -y, আর ওয়াই অক্ষের সাপেক্ষে বের করলে এক্স এর জায়গায় -x। উল্টা কাজ, জাস্ট উল্টা কাজ। আচ্ছা, দেন আমরা দেখব হলো ওয়াই ইকুয়াল টু এক্স, এই রেখার সাপেক্ষে ওয়াই ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে বের করব কেমনে। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু এক্স রেখা কোনটা বলো তো? ওয়াই ইকুয়াল টু এক্স রেখা তোমরা কি চিনো? আশা করি চিনো। দেখো ওয়াই ইকুয়াল টু এক্স হচ্ছে মূলবিন্দুগামী একটা রেখা, যার ঢাল হলো 45 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল হলো 45 ডিগ্রি। তো এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স রেখা, এটা হলো ওয়াই ইকুয়াল টু -x রেখা। তো ধরো একটা বিন্দু আছে এখানে, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স এর সাপেক্ষে তার প্রতিবিম্ব এখানে কোথাও হবে।
এরকম। সো আমার y ইকুয়াল টু এক্স এর সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব কেমনে বের করব, জাস্ট ইন্টারচেঞ্জ করে দেব। দেখো আমি একটা এক্সাম্পল দিই, ধরো 5,4, তো y ইকুয়াল টু এক্স এর সাপেক্ষে 5,4 এর প্রতিবিম্ব কি হবে, 4,5। জাস্ট উল্টে দাও, এক্স এর মানটা y এর জায়গায়, y এর মানটা x এর জায়গায়। যদি y ইকুয়াল টু মাইনাস এক্স আসে, y ইকুয়াল টু মাইনাস এক্স, তাহলে কি হবে, জাস্ট মাইনাস হবে একটা। তাহলে বলো আমাকে 5,4 এর y ইকুয়াল টু মাইনাস এক্স এর সাপেক্ষে প্রতিবিম্ব কি হবে, -4 -5। বুঝছো, বলো তো, খুব সহজ। y ইকুয়াল টু এক্স বা y ইকুয়াল টু মাইনাস এক্স, উভয় ক্ষেত্রে তোমাকে x এর মানটা y এর জায়গায়, y এর মানটা x এর জায়গায় বসাতে হবে। এখন y ইকুয়াল টু মাইনাস এক্স হলে একটা মাইনাস এখানে স্থানাঙ্ক মাইনাস আসবে, এতটুকুই। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, এটা অ্যান্সার করো সবাই, এটা অ্যান্সার করো। দেখো বলছে y অক্ষের সাপেক্ষে, এটা পরীক্ষা আসবে কিন্তু এরকম এমসিকিউ। y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কেমনে বের করো, y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হচ্ছে x এর জায়গায় -x বসানো। এখানে ছিল -3, তাহলে -3 জায়গায় কি হবে, +3, -3 জায়গায় কি হবে, +3, আর কিছু না। ঠিক আছে, এখন আমরা দেখব হলো এই জিনিসটা। দেখো লম্ব রেখার সাপেক্ষে প্রতিবিম্ব, এখানে কি বলছি, একটা রেখার লম্ব রেখার সাপেক্ষে ওই রেখার প্রতিবিম্ব রেখাটি নিজেই, খেয়াল করো, একটা রেখা, এর উপর লম্ব রেখা হচ্ছে এইটা, ওকে। সো এই রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব এই নিজের, মানে এই রেখাটাই, বুঝতে পারছো? আবার বলি, দেখো এই রেখা এই রেখা পরস্পর লম্ব, তো এই রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব কি হবে, এই রেখাটি নিজেই এর প্রতিবিম্ব, এই রেখাটি নিজেই এর প্রতিবিম্ব। বুঝছো? একটা কথা বলে না যে মুখ যে মনের আয়না, নাকি একটা কথা কিন্তু বলে, মানে আমার খেয়াল নাই, জাস্ট মানে বিষয়টা হলো কি, এর প্রতিবিম্ব এর নিজেই, এই রেখাটাই, এই রেখার প্রতিবিম্ব এটা নিজেই। আচ্ছা, ওকে। সো এখন দেখো আমার বলতেছে একটা কোশ্চেন, খেয়াল করো, এই রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব কি। এখন তোমরা অনেকে দেখে ঘাবড়ে যাবা যে ভাই এত বড় কোশ্চেন পরীক্ষায় কিভাবে অ্যান্সার করব, এটা তো অনেক বেশি সময় লাগবে এমসিকিউতে আসলে। বাট তুমি খেয়াল করে দেখো, এই রেখাটা আর এই রেখাটা পরস্পর লম্ব, বুঝছো? এই রেখাটা পরস্পর লম্ব। কেমনে বুঝলাম, দেখো এই যে ঢাল হলো এখানে -3/4, এটা ঢাল হলো 4/3, সো ঢাল দ্বয়ের গুণফল -1। তো এই রেখার সাপেক্ষে এই রেখাটা হচ্ছে লম্ব, তাইলে এই রেখার প্রতিবিম্ব কি হবে, রেখাটা নিজেই হলো অ্যান্সার। যার প্রতিবিম্ব বের করতে বলবো সে নিজেই হলো তার প্রতিবিম্ব, অ্যান্সার হচ্ছে এটা। ওকে, সেটা কখন অ্যাপ্লাই করব, যখন রেখাদ্বয় পরস্পর লম্ব হবে, যখন রেখাদ্বয় পরস্পর লম্ব হবে তখন যার প্রতিবিম্ব বের করতেছি ওর ওই মানে ওইটা নিজেই হবে তার প্রতিবিম্ব, ওইটা আমার অ্যান্সার হবে। বুঝছো? এটা খেয়াল রাখো, এটা কিন্তু খেয়াল রাখবা। এখন আসি আমরা লাস্ট কেস প্রতিবিম্বের ক্ষেত্রে। দেখো এই রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব, মেইনলি আমরা দুইটা কেস নিয়ে কথা বলতেছি, সমান্তরাল এবং লম্ব হইলে। লম্ব হইলে যার প্রতিবিম্ব বের করব ওইটাই হলো ওর প্রতিবিম্ব, আর সমান্তরাল হলে কি করব সেটা এখন দেখো। তো দেখো এই রেখাটা আর এই রেখাটা পরস্পর সমান্তরাল, এদের এক্স এবং ওয়াই সহ কিন্তু সেম। তাহলে দেখো একটা রেখা হচ্ছে আমার এটা, সেটা হলো যে 3x প্লাস 4y প্লাস 5 = 0 ধরো, আর আমি কার সাপেক্ষে প্রতিবিম্ব বের করব, এই রেখার সাপেক্ষে। এই রেখাটা হচ্ছে 3x প্লাস 4y প্লাস 8 = 0। সো প্রতিবিম্বটা সামহাও এখানে কোথাও হবে এবং ওটা সমান্তরালই হবে। দেখো এই রেখাগুলো পরস্পর কিন্তু সমান্তরাল, তো এর প্রতিবিম্ব হচ্ছে এই রেখাটা, এই রেখার সমীকরণ বের করতে হবে। বুঝছো কেমনে করবা? দেখো এই যে খুব সহজ, এটাও সমান্তরাল হবে, তাহলে 3x প্লাস 4y, ধ্রুবক পদ কত হবে দেখো খুব সহজে বের করতে পারবা। 5 থেকে 8 হয়েছিল, 3 বার ছিল, তাহলে এখানেও 3 বাড়বে, এখানেও 3 বাড়বে, তাহলে 8 থেকে 3 বাড়লে কি 11।
8 থেকে 3 বাড়লে কি 11। সামারি করে দেই, যদি সমান্তরাল থাকে তাহলে আমার প্রতিবিম্বটাও সমান্তরাল হবে। তুমি এভাবে ছবি আঁকাবা, যার সাপেক্ষে তাকে মাঝখানে দিবা। এবার দেখো ধ্রুবক পদ কত হবে, 5 থেকে ওখানে 8 মানে 3 বাড়ছে, 5 থেকে 8 3 বাড়ছে, তাহলে এখানেও 3 বাড়বে। তাহলে এখানে 8 থাকলে এখানে 8 আর 3 11 হবে। বুঝছো? বলো তো, আশা করি বুঝতে পারছো। তো আমি দুইটা কেস নিয়ে কথা বলি আরেকবার। লম্ব হইলে ওই রেখার প্রতিবিম্ব ওই রেখাটা নিজেই হবে, আর সমান্তরাল হলে আমরা কি করব, এভাবে ছবি এঁকে ক্যালকুলেশন করব। বুঝছো? তুমি যখনই দেখবা দুইটা রেখার প্রতিবিম্ব দিছে, তুমি চেক করে দেখবা তারা পরস্পর সমান্তরাল বা লম্ব কিনা। এগুলো চেক করা কিন্তু অনেক বেশি সোজা। বুঝছো? ওকে, তো এই ছিল আমাদের সরল রেখার টোটাল এমসিকিউ শর্টকাটস। তুমি আশা করি সম্পূর্ণ ক্লাসটাই বুঝতে পারছো। তারপরও তোমার যদি কোনো বিষয়ে কোনো সমস্যা থাকে, তুমি আমার গ্রুপে পোস্ট করতে পারো, অথবা আমার ফেসবুক পেজে নক করলে ইনশাল্লাহ হবে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। তোমরা হলো এখন একবার স্লাইডটা রিভিশন দিবা। স্লাইডটা রিভিশন দিয়ে তুমি যখন কোশ্চেন ব্যাংক বা তুমি বোর্ড প্রশ্ন ব্যাংক বা যাই করো না কেন, তুমি এগুলা এমসিকিউতে অ্যাপ্লাই করবা। তখন তোমার প্র্যাকটিস হবে, তুমি তখন অনেক বেশি ভালো করতে পারবা, তোমার মনে থাকবে। ওকে, সো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া কইরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।